আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, পিটার হাস বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অন্যদিকে বাইডেন সরকার শেখ হাসিনাকে অনেক আগে থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু কে শুনে কার কথা। ভারতের সাপোর্ট পেয়ে নিজেকে আমেরিকার থেকেও শক্তিশালী মনে করছে শেখ হাসিনা, অথচ বাংলাদেশে আমেরিকার উপর কতটা অর্থনৈতিকভাবে নির্ভরশীল সেটাই গার্মেন্টস শিল্পের উপর যখন নিষেধাজ্ঞা আসবে তখনই বুঝতে পারবে সরকার। একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অনেকে পতিতা ব্যবসার মধ্যে জড়িয়ে যাচ্ছে, কারণ গার্মেন্টস শিল্পে যে পরিমাণে ধস তৈরি হয়েছে সেখানে তাদেরকে ঠিকভাবে মজুরি দিতে পারছে না সরকার, এবং গার্মেন্টস শিল্পের মালিকেরা নিজেরাই কোটি কোটি টাকা ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, অথচ শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক যে গার্মেন্টস শিল্পের শ্রমিকেরা কিভাবে নিজেদেরকে পতিতার ব্যবসার মধ্যে জড়িয়ে ফেলছে। আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা সমষ্টিগতভাবে যারা আমরা ভদ্রলোক, হোয়াইট কলার, যারা খেটে খাই না, যারা রাজনীতি করি বা যারা মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তে বাংলাদেশি, তাদের সবাইরই একটা সমষ্টিগত দায়িত্ব আছে, সমষ্টিগত একটা দোষও আছে যে বাংলাদেশের যে দাঁড়িটা শুনতে চান। পিটার হাস ভারতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে ভারতের কি নীতি গ্রহণ করতে হবে বলতে নাকি তিনি বোম্বে গেছেন, দিল্লি গেছেন। যারা এই সমস্ত কথা শুনতে ভালো লাগে তারা আমার অনুষ্ঠান দেখবেন না। তা এখন আমি কোনো গুজব রটাচ্ছি না। কোন টেলিভিশনের উপস্থাপিকা কার সঙ্গে রাত্রি যাপন করেন এগুলো শুনে আপনারা যারা তৃপ্তি লাভ করেন, মজা পান, তারাও আমার অনুষ্ঠান দেখবেন। আমি সাদা মাটার ন্যায্য কথা বলছি। পছন্দ হলে দেখবেন, পছন্দ না হলে দেখবেন না। আমি আদৌ আমার ওই যে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ুক, আমার অনুষ্ঠান বেশি বেশি লোকে দেখুক, লাইক করুক, এটা আমি চাই না। অল্পতে আমি তুষ্ট, অল্প কিন্তু ভালো। সুতরাং যারা মনে করেন ন্যায়ের কথা শুনতে চান, হাসিনা সরকারের উৎখাতের কথা শুনতে চান, তারা আমার অনুষ্ঠান দেখবেন। আপনাদের সামনে প্রকাশ্যে বলছি, বাংলাদেশে কোনো ভালো নীতিবান মানুষ গার্মেন্ট ফ্যাক্টরি এখন যেভাবে চলছে চালাতে পারে না। সবগুলোই অপরাধী, সবগুলোই ডাকাত। এতে আমার বন্ধু বান্ধব আছে, তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও আমার কিছুই যায় আসে না। আমি সত্য কথা বলবো, তার ভালো লাগুক বা না লাগুক, চিরকাল তাই বলে এসছি স্পষ্ট ভাষী, কেননা আমি তা ঘাস ব্যতিক্রম। আপনারা কাঁদুন, কাঁদো বাঙালি কাঁদো, ওই স্লোগান আমি বিশ্বাস করি না। ধরো ধরো এবং টেনে নামাও হাসিনাকে, আমার ফিলোসফি ওইটা। দর্শক, ভোটে আনতে নাকি সরকার এবার ভারতের স্টাইলে কাজ করছে। জনগণকে বিরানির লোভ দেখিয়ে, আবার কোথাও কোথাও ভয় ব্যথি দেখিয়ে, আবার কোনো কোনো জায়গায় হাত কেটে ফেলার হুমকি দিয়ে নির্বাচন আনার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের ভোটারদেরকে। কিন্তু এইভাবে কি কখনো নির্বাচনে আনা সম্ভব হয়? অমিত শাহের কৌশল বেছে নিয়েছে সরকার। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। বিএনপিবিহীন এই নির্বাচনে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনাটাই অন্যতম চ্যালেঞ্জ। জয় পরাজয় এখন ক্ষমতাসীনদের কাছে কোনো চ্যালেঞ্জই না, কেননা ক্ষমতায় আছে এবং এটি নড়চড় হবার এখনকার পদ্ধতি অনুযায়ী কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই যে নৌকায় ভোট চাওয়া, নৌকায় ভোট দিন, এগুলি সবই হলো জাস্ট আনুষ্ঠানিকতা। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। এটাকে সিরিয়াস হিসেবে নিচ্ছে এই কারণে দেশি বিদেশি নজর হচ্ছে। এই দল ভোটারদের বুথে আনতে ইতিমধ্যেই অভিনব কৌশল নিয়েছে তারা, যা মনে করিয়ে দিচ্ছে 2014 সালে বিজেপি সভাপতি হবার পর অমিত শাহের বুথ লেভেল ম্যানেজমেন্ট তত্ত্বের কথা। কি সেই তত্ত্ব? আগামী 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের মোট 30টি আসনে নির্বাচন হবে। সেই দিন ভোটারদের বুথে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই বহুমুখী কৌশল নিয়েছে হাসিনার দল। ধারাবাহিক প্রচার কর্মসূচির পাশাপাশি শুরু হয়েছে দলীয় নেতাকর্মীদের জন্য বিভিন্ন স্তরের প্রশিক্ষণ পর্ব। বাম দল, ভোট বয়কটকারী দলগুলো নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় নির্বাচনের দাবি তুলেছে। এই পরিস্থিতিতে হাসিনা সরকার ইতিমধ্যে নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দল
দলগুলির সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিরোধীরা এরপর নতুন কৌশলে ভোট বয়কটের প্রচার চালাচ্ছে। অরাজনৈতিক মঞ্চ থেকে তার মোকাবেলা করতে এবার কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল আওয়ামী লীগ। প্রসঙ্গত, অমিত শাহ বিজেপি সভাপতি। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আর খুব বেশি দিন নেই, আওয়ামী লীগের লোকজনকে আজীবন জেলে থাকতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচন না হলে সারা দেশে 2007 সালে 1/11-এর মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্যের পরেই রাজনীতিতে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে। কোন পথে হাঁটছে দেশের রাজনীতি? এই 1/11-এর বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশন টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশোর এক পর্যায়ে রুমিনের কাছে জানতে চাওয়া হয়, ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন না হলে 1/11-এর মতো ঘটনা ঘটতে পারে। এ বক্তব্যকে কিভাবে দেখেন? জবাবে ব্যারিস্টার রুমিন বলেন, দেশে 68টি কারাগার রয়েছে, তার ধারণ ক্ষমতা প্রায় 43,000, সেখানে বন্দী 88,000। এটি 1.5 মাস আগের রিপোর্ট। বর্তমান সংখ্যাটি লক্ষাধিক হবে। এর অর্থ দাঁড়ায় নভেম্বরের শুরুতেই ছিল কারাগারের ধারণ ক্ষমতা দ্বিগুণ, এখন আরো বেশি। আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় আছে বহুদিন ধরে, এজন্য তাদের কারাগারে হাঁটতে হয় না। তো হাঁটতে হলে তখন টের পাবেন ধারণ ক্ষমতা কত, ভেতরে থাকে কত। আর খুব বেশি দিন নেই কারাগারে যেতে। এক পর্যায়ে রুমিন ফারহানার কাছে জানতে চাওয়া হয়, এখন আওয়ামী লীগ যা করছে তাই কি বিএনপি করবে? জবাবে রুমিন ফারহানা বলেন, আমরা কিছু করব না, যে সরকারই আসুক। গত 15 বছরে যে লুটপাট করেছে, যে মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে তারা বিচার বহির্ভূত হত্যা করেছে, হেফাজতকে যেভাবে টর্চার করেছে, তারা প্রতিটি খাতকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জাতির কাঠগড়ায় আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ যারা করেছে তাদের আজীবন কারাগারে থাকতে হবে, একজনও ছাড় পাবে না। রুমিন ফারহানা বলেন, হঠাৎ ওবায়দুল কাদের 1/11 দিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন? 1/11 না তাদের আন্দোলনের ফসল? 1/11-এর একজনেরও বিচার গত 15 বছরে আওয়ামী লীগ করেনি। কারণ সে সময় তারা ভারতকে কথা দিয়ে এসেছিল যে যারা 1/11 ঘটিয়েছে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হবে। প্রণব মুখার্জির বইটা খুললে বিস্তারিত জানা যায়। প্রসঙ্গত, 2007 সালের 12 জানুয়ারির নির্বাচনের 11 দিন আগে জরুরি অবস্থা জারি হওয়ার পর সেই নির্বাচন আর হয়নি। জরুরি অবস্থা জারির আগে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে। সে সময় নানা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ভোট বর্জনের ডাক দিয়েছিল, আন্দোলনের ডাক দিয়ে। বিএনপি জামাতের নেতৃত্বে সে সময় 17 দলীয় জোট নির্বাচনের পথে ছিল। দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সংঘর্ষের মধ্যে 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে তত্ত্বাবধায়কের প্রধানের পদ ছেড়ে জরুরি অবস্থা জারি করে ইয়াজউদ্দিন আহমেদ। এরপর শপথ নেয় ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ মেয়াদ 90 দিন হলেও সেই সরকার ক্ষমতায় থাকে 2 বছর। আর সেই সরকারের আমলে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগের একাধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর বিএনপি যায় আন্দোলনে। আর আওয়ামী লীগ বলছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার কথা। তত্ত্বাবধায়ক সরকার না পেয়ে 2014 সালের মতো এবারও ভোট বর্জন করে আন্দোলনে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে তাদের দাবি পাত্তা দিচ্ছে না সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিরা।